সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। মোদির চোখে ঘুম নেই, প্রফেসরের শেষ খেলা। পাকিস্তানের JF-17 ফাইটার জেট বাংলাদেশ বিমান বহরে। নয়াদিল্লির রাত তখন নরম হাওয়ায় ঢেকে আছে। দক্ষিণ ব্লকের জানালাগুলোতে আলো জ্বলছে একটার পর একটা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের করিডরে নিস্তব্ধতা, তবু কোথাও একটা ভৌতিক চাপা ফিসফিসানি। বাংলাদেশকে JF-17 দিচ্ছে পাকিস্তান। এই একটি বাক্য যেন দক্ষিণ এশিয়ার ক্ষমতার সমীকরণ বদলে দিল। ভারতের গোয়েন্দা দপ্তর রয়ের জরুরি রিপোর্ট হাতে নিয়ে বসে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। কফির কাপ ঠান্ডা হয়ে গেছে, মোদির চোখে ঘুম নেই। স্ক্রিনে ভেসে উঠছে পাকিস্তান এরোনটিক্যাল কমপ্লেক্সের ছবি। ঝকঝকে এক নতুন হ্যাঙ্গারে সারি সারি JF-17 থান্ডার ব্লক 3 ফাইটার জেট। আর সেই তালিকায় ঢাকার নাম লেখা স্পষ্ট অক্ষরে। দোভাল নিচু স্বরে বলেন, স্যার, যদি এই খবর সত্যি হয় তাহলে দক্ষিণ এশিয়ার ব্যালেন্স সম্পূর্ণ পাল্টে যাবে। মোদির কণ্ঠ গম্ভীর, তাহলে এটাকে ঠেকাতে হবে যেভাবেই হোক। কিন্তু এই গল্পের শুরু পাকিস্তানের কামরা শহরে, যেখানে রাতের ভেতর গর্জে উঠছে নতুন এক ইঞ্জিনের শব্দ। ইতিহাসের এক নতুন অধ্যায় নিয়ে। মে মাসের সেই সংঘাতের পর যখন পাকিস্তান ভারতের আধুনিক জেটকে গুড়িয়ে দেয়, তখন থেকেই বিশ্বের নজর পড়ে এক নামের দিকে, JF-7। চীনের সহায়তায় পাকিস্তানের তৈরি এই লাইট মাল্টিরোল জেট এখন হয়ে উঠেছে তৃতীয় বিশ্বের মডার্ন ওয়ারফেয়ারের প্রতীক। ইন্দোনেশিয়া, সৌদি আরব, আজারবাইজান, লিবিয়া, সুদান সব দেশ একের পর এক অর্ডার দিচ্ছে। আর খবর আসছে যে বাংলাদেশও নাকি এই তালিকায় যোগ দিতে যাচ্ছে। দক্ষিণ ব্লক কাঁপিয়ে দেয় সেই রিপোর্ট। পাকিস্তানি প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলেন, এটা কেবল একটি যুদ্ধবিমান নয়, এটা আমাদের আত্মনির্ভরতার প্রতীক। আর আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে JF-17 থান্ডার ব্লক 3 এখন বিশ্বের সবচেয়ে কস্ট ইফেক্টিভ কিন্তু ব্যাটেল টেস্টেড ফাইটার। প্রাক্তন এয়ার কমোডোর আব্বাস পেটিওয়ালা এক সাক্ষাৎকারে বলেন, যে কোনো দেশ যখন যুদ্ধবিমান কেনে প্রথমে দেখে এর যুদ্ধের ইতিহাস। JF-7 বহুবার প্রমাণ করেছে যে এটি শুধু উড়তে পারে না, জিততেও পারে। JF-7 থান্ডার ব্লক 3 এমন এক জেট যা 200 কিলোমিটার দূর থেকে শত্রু বিমানের অবস্থান শনাক্ত করতে পারে। এর অ্যাক্টিভ ইলেকট্রনিক স্ক্যান্ড র্যাডার প্রযুক্তি, নতুন বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ BVR মিসাইল সিস্টেম এবং নেক্সট জোন এভিয়নিক্স সব মিলিয়ে এটি পাকিস্তানের এক আকাশ সীমা বিকল্প। সবচেয়ে বড় কথা, এই জেটের দাম মাত্র $25 থেকে $30 মিলিয়ন, যেখানে আমেরিকান বা ইউরোপীয় সমমানের জেটের দাম $70 থেকে $90 মিলিয়ন। অর্থাৎ এক F-16 বা রাফালের দামে পাকিস্তান বানাতে পারে 3টি থান্ডার। এখন যদি বাংলাদেশ এই ফাইটার নেয়, তাহলে দক্ষিণ এশিয়ার এয়ার ব্যালেন্সে প্রথমবারের মতো ডাবল ফ্রন্ট থ্রেট তৈরি হবে ভারতের জন্য। একদিকে পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশ। দিল্লির প্রতিরক্ষা বিশেষজ্ঞ অনিল ভাট বলেছেন, বাংলাদেশ যদি চীনের সহায়তায় JF-7 নেয়, তাহলে ভারতের পূর্ব আকাশপথ আর নিরাপদ থাকবে না। পাকিস্তান এরোনটিক্যাল কমপ্লেক্স, কামরা, এই নাম এখন আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্পে এক আলোচনার কেন্দ্র। টাইমস অফ ইসলামাবাদ জানিয়েছে, পাকিস্তান বছরে 24টি জেট তৈরি করত। এখন তারা সেটা বাড়িয়ে 55টি জেট বছরে তৈরির প্রস্তুতি নিয়েছে। নতুন এক্সপোর্ট ফোকাসড প্রোডাকশন লাইন তৈরি হচ্ছে, যা শুধু বিদেশি অর্ডার পূরণ করবে। আজারবাইজানের সঙ্গে $4.6 বিলিয়ন চুক্তি, লিবিয়ার সঙ্গে 16 জেটের ডিল, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের অর্ডার, সব মিলিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পের নতুন বিপ্লব। পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আমাদের লক্ষ্য শুধু অস্ত্র বিক্রি নয়, একটি ব্র্যান্ড তৈরি করা, মেড ইন পাকিস্তান। আর এই ব্র্যান্ডের তালিকায় এখন বাংলাদেশের নাম। ঢাকায় আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, কিন্তু কূটনৈতিক সূত্রে জানা গেছে যে F-7 থান্ডার ব্লক 3 কেনার প্রাথমিক আলোচনা চলছে। বাংলাদেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা জোর দিয়ে বলছেন, আমরা এমন ফাইটার চাই যা শুধু উড়বে না, দেশের প্রতিরক্ষায় আত্মনির্ভরতা দেবে। এমন সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয়, তাহলে ভারতের স্ট্র্যাটেজিক বাফার ভেঙে পড়বে। কারণ JF-7 শুধু একটি জেট নয়, এটি চীন, পাকিস্তান, বাংলাদেশ ত্রিভুজের প্রতীক। দিল্লি জানে
এই চুক্তি মানে হলো চীনের প্রযুক্তি সরাসরি ঢুকছে বাংলাদেশের এয়ারফোর্সে, আর সেটাই মোদী সরকারের সবচেয়ে বড় আতঙ্ক। ভারত একসময় বিশ্বাস করত তার প্রতিরক্ষা প্রভাব কেউ ছুঁতে পারবে না, কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। পাকিস্তানের হাতে আছে ব্যাটল টেস্টেড JF-17 থান্ডার ব্লক 3, চীনের হাতে আছে J-20, বাংলাদেশের হাতে আসতে পারে নতুন প্রজন্মের ফাইটার, আর ভারতের নিজস্ব তেজস এখনও পুরোপুরি যুদ্ধ উপযোগী নয়। নিরপেক্ষ প্রতিরক্ষা পত্রিকা মন্তব্য করেছে, তেজসের 4 বছর সময় লেগেছে উড়তে, আর JF-7 থান্ডার ব্লক 3 4 বছরের মধ্যে প্রমাণ করেছে এটা আকাশের রাজা। এটাই দক্ষিণ এশিয়ার নতুন বাস্তবতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসে আছেন একটি ফাইল হাতে, সামনে লেখা বাংলাদেশ পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতা ঝুঁকি মূল্যায়ন। চারপাশে নীরবতা। প্রতিরক্ষা সচিব বললেন, স্যার, এটা কেবল বিমান কেনা নয়, এটা এক নতুন কূটনৈতিক ফ্রন্ট। ওই সময় দূরে ইসলামাবাদের কামরায় আরেকটি বিমান রোল আউট হচ্ছে, বাংলাদেশের পতাকা স্টিকারে ঢাকা নতুন JF-7 থান্ডার। ইঞ্জিনের শব্দে কেঁপে উঠেছে রাতের বাতাস, ঢাকার আকাশে রাত নেমেছে। কুর্মিটতলার এয়ারবেসে লাল সবুজ পতাকার নিচে দাঁড়িয়ে কিছু তরুণ এয়ারফোর্স অফিসার তাকিয়ে আছে পশ্চিমের দিকে। একজন চুপচাপ বলল, স্যার, যদি একদিন আমাদের বুকে ওরাও ভয় পায়? সিনিয়র অফিসার হেসে উত্তর দিলেন, সেই দিন আসছে। দূর আকাশে এক বিমানের শব্দ, হয়তো কেবল স্বপ্নের, কিন্তু সেই শব্দে যেন লুকিয়ে আছে এক নতুন যুগের বার্তা। বাংলাদেশ আর কারো গোলাম নয়, নিজের আকাশ, নিজের শক্তি, নিজের সম্মান। কোণঠাসা ভারত, বাংলাদেশের পাইলটরা পাকিস্তানে। ভারতের পূর্ব এবং পশ্চিম দুই সীমান্তে এখন এমন এক সমীকরণ তৈরি হচ্ছে যা নরেন্দ্র মোদীর রাতের ঘুম হারাম করে দিয়েছে। দীর্ঘ 5 দশকেরও বেশি সময় পর এমন এক ঘটনা ঘটতে যাচ্ছে যা অকল্পনীয়। একদিকে পাকিস্তানের আকাশে উড়বে বাংলাদেশের শাহিনরা, অন্যদিকে বঙ্গোপসাগরের গভীর তলদেশ দিয়ে নিঃশব্দে ছুটে আসবে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিতে তৈরি মারণঘাতী সাবমেরিন। আকাশ এবং সমুদ্র দুই ফ্রন্টেই বাংলাদেশ এমনভাবে নিজেদের সাজাচ্ছে যা দেখে ভারতের সামরিক কর্তারা রীতিমতো ঘামতে শুরু করেছেন। ভারতের দাদাগিরি আর সীমান্তে চোখ রাঙানিকে চিরতরে স্তব্ধ করে দিতে বাংলাদেশ বিমান বাহিনী এবং নৌবাহিনী যে পদক্ষেপ নিয়েছে তা কোনো সাধারণ সামরিক কেনাকাটা বা প্রশিক্ষণ নয়, এটি এক সুগভীর মাস্টার প্ল্যান। দুবাইয়ের মাটিতে সম্প্রতি এমন এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে যার কম্পন সরাসরি অনুভূত হচ্ছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিদ্ধুর মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকটি কোনো সৌজন্য সাক্ষাৎ ছিল না। টেবিলের উপর ছিল ভবিষ্যৎ যুদ্ধের ব্লুপ্রিন্ট। দুই দেশের শীর্ষ সামরিক নেতৃত্বের এই আলোচনায় সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে বাংলাদেশের লড়াকু বিমান সেনা বা পাইলটরা উচ্চতর যুদ্ধের প্রশিক্ষণ নেবেন পাকিস্তানের মাটিতে। বিষয়টি সাধারণ মানুষের কাছে স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু এর গভীরতা অনেক। পাকিস্তান এয়ারফোর্স বা PAF এর কমব্যাট বা যুদ্ধ করার সক্ষমতা বিশ্বজুড়ে স্বীকৃত। বিশেষ করে ভারতের বিশাল বিমান বাহিনীর সঙ্গে টেক্কা দিয়ে তারা যেভাবে নিজেদের আকাশসীমা রক্ষা করে আসছে, সেই অভিজ্ঞতা বাংলাদেশের জন্য এখন সোনার চেয়েও দামি। এতদিন ভারত মনে করত 1971 সালের পর বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে সামরিক সম্পর্ক কোনোদিন জোড়া লাগবে না। এই সুযোগে ভারত সবসময় বাংলাদেশকে নিজেদের প্রভাব বলয়ে রাখার চেষ্টা করেছে, কিন্তু দুবাইয়ের এই বৈঠক সেই পুরনো হিসেব নিকেশের খাতাটি ছিঁড়ে ফেলেছে। পাকিস্তান বিমান বাহিনীর অত্যাধুনিক ট্রেনিং ফ্যাসিলিটিতে বাংলাদেশের পাইলটরা যখন ডগ ফাইট বা আকাশ যুদ্ধের কসরত শিখবে, তখন তা সরাসরি ভারতের ইস্টার্ন কমান্ডের জন্যে বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। পাকিস্তান বিমান বাহিনীর ফাইটার কনভার্সন ইউনিট, ট্যাকটিক্যাল ফ্লাইং এবং কমব্যাট ম্যানোভার অর্থাৎ মাঝ আকাশে শত্রুর বিমানকে ধোঁকা দিয়ে পাল্টা আঘাত করার যে কৌশল, তাতে তারা অত্যন্ত দক্ষ। বাংলাদেশের পাইলটরা যখন এই অ্যাডভান্সড জেট ট্রেনিং এবং এয়ার ট্যাকটিক্যাল ওয়ারফেয়ার বা আকাশ যুদ্ধের কলাকৌশল রপ্ত করে দেশে ফিরবে, তখন বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা আর আগের জায়গায় থাকবে না। একজন পাইলট যখন ককপিটে বসেন, তখন সেকেন্ডের ভগ্নাংশে তাকে সিদ্ধান্ত নিতে হয়। পাকিস্তানের অভিজ্ঞ ইনস্ট্রাক্টররা বাংলাদেশি পাইলটদের শেখাবেন কিভাবে রাডারের চোখ ফাঁকি দিতে হয়, কিভাবে মিসাইল লক করা হলে তা থেকে বাঁচার জন্য ফ্লেয়ার ছুঁড়ে বা বিশেষ কায়দায় বিমান ঘুরিয়ে নিজেকে রক্ষা করতে হয়,
এবং এরপরই পাল্টা আক্রমণ করতে হয়। টেকনিক্যাল ভাষায় একে বলা হয় কমব্যাট ম্যানোভার। এতদিন বাংলাদেশের পাইলটরা বিশ্বের বিভিন্ন দেশে প্রশিক্ষণ নিলেও পাকিস্তানের মতো ব্যাটল হার্ডেন বা যুদ্ধক্ষেত্রে মোকাবেলার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন বাহিনীর কাছ থেকে শেখার সুযোগ এই প্রথম। এটি ভারতের জন্য এক অশনি সংকেত, কারণ পাকিস্তানের শেখানো কৌশল যদি বাংলাদেশের পাইলটরা বঙ্গোপসাগরের আকাশে প্রয়োগ করে, তবে ভারতের বিমান বাহিনীর জন্য তা মোকাবেলা করা হবে অত্যন্ত দুরূহ। শুধু পাইলটদের উড়াউড়ি নয়, এর পেছনে কাজ করছে বিশাল এক টেকনিক্যাল টিম। যুদ্ধবিমান আকাশে ওড়াতে হলে মাটিতে থাকা ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানদের ভূমিকা সবচেয়ে বেশি। এই চুক্তির আওতায় বাংলাদেশের টেকনিক্যাল পার্সোনেলরা পাকিস্তানের কাছ থেকে শিখবেন মেইনটেনেন্স প্রোটোকল এবং ইঞ্জিনিয়ারিং সাপোর্ট, অর্থাৎ যুদ্ধবিমানকে সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত বা অপারেশনাল রেডিনেসে রাখার গোপন মন্ত্র। ভারতের গোয়েন্দারা খুব ভালো করেই জানে পাকিস্তান তাদের JF-7 থান্ডার এবং অন্যান্য যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণে কতটা স্বয়ংসম্পন্ন। সেই জ্ঞান এখন সরাসরি চলে আসছে বাংলাদেশের হাতে। দুই দেশের এই নতুন সামরিক সম্পর্কের ফলে ভারতের তথাকথিত 7 সিস্টার্স বা উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বসতে হচ্ছে মোদী সরকারকে। কারণ বাংলাদেশের আকাশসীমা এখন আর ভারতের জন্য অবাধ বিচরণের ক্ষেত্র থাকবে না। আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষকদের মতে এই উদ্যোগ বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এক গেম চেঞ্জার। বিদেশি দক্ষ বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ফলে বাংলাদেশের অফিসারদের মধ্যে যে আত্মবিশ্বাস এবং ক্ষিপ্রতা তৈরি হবে তা টাকার অঙ্কে কেনা সম্ভব নয়। দুবাইয়ের বৈঠকের পর উভয় পক্ষই নিশ্চিত করেছে যে এই সহযোগিতা কোনো সাময়িক বিষয় নয়, এটি দীর্ঘমেয়াদী এক পরিকল্পনা, যেখানে উদ্দেশ্য হল বাংলাদেশকে একটি দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করা। এখানেই শেষ নয়, সমুদ্রের গভীর অন্ধকারেও নিঃশব্দে ভারতের জন্য অপেক্ষা করছে আরেক আতঙ্ক। আকাশপথের পাশাপাশি জলসীমানাতেও ভারতকে কোণঠাসা করতে বাংলাদেশ বেছে নিয়েছে এক ভয়াবহ পথ। দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশ কিনতে যাচ্ছে KSS ওয়ানচ্যাং বোগ শ্রেণীর সাবমারিন। খবরটি শুনে ভারতের নৌসেনা দপ্তরে রীতিমতো হইচই পড়ে গেছে, কারণ বঙ্গোপসাগরকে ভারত এতদিন নিজেদের বাড়ির পুকুর মনে করত। কিন্তু সেই পুকুরে এখন এমন সব কুমিক ছাড়ার প্রস্তুতি চলছে যা ভারতের বিশাল সব যুদ্ধজাহাজকে নিমিষেই ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। এই KSS-1 সাবমারিনগুলো কোনো খেলনা নয়, এগুলো মূলত জার্মানির বিখ্যাত টাইপ 209 ডিজাইনের ওপর ভিত্তি করে তৈরি। বাংলাদেশ এই সাবমারিনগুলো দিয়ে ঠিক এই কাজটি করতে চাইছে। ভারতের নৌবাহিনীর সংখ্যায় বিশাল হতে পারে, কিন্তু সাবমারিন যুদ্ধের সমীকরণ সংখ্যার ওপর নির্ভর করে না। ভারত চেয়েছিল বাংলাদেশ সবসময় সামরিকভাবে দুর্বল এবং তাদের ওপর নির্ভরশীল থাকুক। কিন্তু বাংলাদেশ যখন পাকিস্তান থেকে স্কিল এবং কোরিয়া থেকে হার্ডওয়্যার নিয়ে নিজেকে স্বয়ংসম্পন্ন করছে, তখন ভারতের সেই দাদাগিরির স্বপ্ন ভেঙে চোরমার হয়ে যাচ্ছে। সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।